প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, আর্থিক প্রতিষ্ঠান হোক, বাণিজ্যিক প্রতিষ্ঠান হোক, কিংবা যে কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হোক, তার পণ্যটি তিনি যে সেবা দিচ্ছেন অথবা যে পণ্য তৈরি করছেন সেটি সকলের কাছে ছড়িয়ে দেওয়ার প্রশ্নে বিজ্ঞাপন এবং তার যে ভাষা এবং এক্ষেত্রে যে সৃষ্টিশীল যে কর্মপ্রক্রিয়া ব্যবহার করা হয় সেটি কিন্তু নানাভাবে একটি সৃষ্টিশীল প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করেই সেটি সম্পন্ন হয়। বিভিন্ন পর্যায়ের মানুষ এর সাথে সম্পৃক্ত থাকেন, তাদের ভাবনাগুলো নানা পর্যায়ে স্ক্রুটিনি করে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটি চূড়ান্ত অবস্থায় এসে মানুষের বোধগম্য ভাষায় তারা উপস্থাপন করেন এবং একটি পণ্যকে সর্বাধিক মাত্রায় পরিচিত করানোর চেষ্টা করেন। এবং এই যে প্রক্রিয়াটি বৈশ্বিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এর পিছনে কাজ করছে, বছরে এর পিছনে ফেস্টিভ্যাল হচ্ছে, যারা বৈশ্বিকভাবে ভালো কাজ করছেন তারা পুরস্কৃত হচ্ছেন, সম্মান অর্জন করছেন। দেশের মধ্যেও আমাদের অনেকে আছেন সেই সম্মান বয়ে নিয়ে আসার সেই গৌরব বা কর্ম দিয়ে তারা সেটি করতে পেরেছেন। আজকে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনাটি নির্ধারণ করেছি। তার প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম বিজ্ঞাপন, ভাষা ও কর্পোরেট সৃষ্টিশীলতা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন POP5-এর চিফ ক্রিয়েটিভ অফিসার মোহাম্মদ আকরম হোসাইন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা বিজ্ঞাপন এবং এই বিজ্ঞাপনে যে ভাষা বা ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়, পাশাপাশি এটা তৈরি করার প্রশ্নে যে ধরনের সৃষ্টিশীল প্রক্রিয়াগুলো যুক্ত থাকে সেই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই আলোচনার শুরুতে আকরাম ভাই, এই প্রশ্নটি দিয়ে আপনার কাছে শুরু করতে চাই যে 60-70 দশকের যদি বিজ্ঞাপনের যে ল্যাঙ্গুয়েজগুলো দেখি কিংবা সেখানে যারা অ্যাক্ট্রেস হিসাবে যারা কাজ করতেন তাদের প্রসঙ্গগুলো দেখি, এখন এসে অনেকেই বলছেন সেগুলো পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কি সময়ের চাহিদা, নাকি যে প্রতিষ্ঠান বিজ্ঞাপন তৈরি করছেন তার কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে তাদেরই একটা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে যে এইভাবে হতে হবে? এই প্রসঙ্গটা কিভাবে ঠিক হয়, এই জায়গা থেকে আলোচনাটি শুরু করতে চাই। আমার কাছে তো মনে হয় যে আপনার সময় হচ্ছে নির্ধারণ করে হচ্ছে আপনার ওই সময়ের কমিউনিকেশন কি হবে। সো আপনার যখন 70-এর দশকে যখন হচ্ছে তখন মাত্র টেকনোলজি আসছে, টিভি টেলিভিশন আসছে, মানুষজন দেখা শুরু করেছে, তখন কিন্তু হচ্ছে মানুষজনের ছিল যে মোর অফ সেলিব্রিটি, লোকজনকে নিব, তারা হচ্ছে একটা জিঙ্গেল করবে কিংবা তাদেরকে এন্ডোর্স করে আমরা আসলে বিজ্ঞাপন করব। তো ওই যে ধারণা তখন ওই সময় ওইটাই কাজ করত, মানুষ অডিয়েন্স ওইটা পছন্দ করতো। বেসিক্যালি বিজ্ঞাপনটা আসলে মানে তৈরিটা হয় কালচার থেকে। এখনকার বিজ্ঞাপনের ভাষা পরিবর্তন হয়ে গেছে কেন? আপনারা দেখবেন যে একটা সময় টিভি এবং নিউজ পেপার মানুষজন প্রচুর বিজ্ঞাপন দিত, কিন্তু হচ্ছে বিজ্ঞাপনের মিডিয়াম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন টিভি আছে, নিউজ পেপার আছে, ডিজিটাল মিডিয়া আসছে, আপনার ইমার্সিভ টেকনোলজি আসছে, ইভেন্ট আসছে, সোশ্যাল মিডিয়াতে একটা বড় একটা জায়গা আসছে। সো এটা পরিবর্তন হওয়ার বিষয় হচ্ছে যে এখন আমাদের হাতে ফোন আসছে, আমাদের সবাই টেকনোলজি অ্যাবিল করতে পারতেছি। সো আমার অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী আসলে আমাকে সেই মিডিয়াতে আসলে প্রেজেন্ট থাকতে হচ্ছে। মানে এই জায়গাতে বিজ্ঞাপনের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে প্রক্রিয়া, এখানে তো স্বল্প সময়ের মধ্যে অনেক মেসেজ দেওয়া এবং সেই মেসেজগুলো মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করা এবং সে পণ্য অথবা সেই সেবাটিকে পরিচিত করা, এটা নির্ধারণের উপায়গুলো কি? আপনারা কিভাবে সেগুলো নির্ধারণ করে থাকেন? কোনো একটা ব্রিফ আসলো, একটা ব্যাংকেরই আমার একটা ব্রিফ আসছে, যখন ব্রিফ আসলো তখন ক্লায়েন্ট কিন্তু আমার সাথে একটা ব্রিফের মাধ্যমে ওনাদের হচ্ছে এখন কারেন্ট কোন কোন জায়গায় ওনার হচ্ছে প্রবলেম আছে, হতে পারে যে ওনার ইমেজে প্রবলেম আছে, হতে পারে তার হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি কম হচ্ছে, কিংবা হইতে পারে যে আমার হচ্ছে ইন্টারনাল টিমের মোটিভেশন ভালো না, আমার হচ্ছে সাপ্লাই চেইনে ওই জায়গাতে ঝামেলা হচ্ছে, ব্যাড লোন বেশি হচ্ছে। সো যখন আমরা এই ব্রিফটা পাই তখন সেই ব্যাংক থেকে, সেটা কি ব্যাংকই বলে নাকি আপনারা নির্ধারণ করতে হয়? না, আমরা একটা প্রথম ক্লায়েন্ট থেকে আমরা একটা ব্রিফ পাই। আমরা হচ্ছে কোনো ভেগ কোনো জিনিসের উপর কাজ করি না, আমরা বেসিক্যালি প্রবলেম সলভ করি। ওনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা ওনাদের কাছ থেকে প্রথমে নেওয়ার পর আমরা সেটা নিয়ে হচ্ছে স্টাডি করি, অনলাইনে স্টাডি করি। আমাদের একটা রিসার্চ টিম আছে, সেটা হচ্ছে অন গ্রাউন্ডে স্টাডি করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে, এবং সেখান থেকে বেস করে আমরা হচ্ছে একটা জায়গা বের করি, স্ট্র্যাটেজির জায়গা বের করি যে হচ্ছে আমার আসলে ব্র্যান্ডের এই প্রবলেম আছে, এই জিনিসগুলো ভালো আছে, এবং হচ্ছে অন্য ব্র্যান্ড এই কথা বলছে। সো হচ্ছে আমি এখানে একটা
ব্লু ওশান একটা জায়গা বের করি, যেটা হচ্ছে কেউ বলে নাই, নতুন একটা এরিয়া বের করি, এবং সেইটার উপর বেস করে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি। সেইটার উপর বেস করে কিন্তু আমরা আবার হচ্ছে স্ক্রিপ্টের রিভিশন করি, কিংবা হচ্ছে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো সাপোর্ট বানাচ্ছি সেগুলোতে আমরা রিভিশন আনতাম। আর এখন আমাদের যে জিনিসটা হয়, রিসার্চ টিম প্রথম কিন্তু একটা কাজ করে ফেলে, প্রথম কিন্তু একটা আমরা লাইক প্রবলেমের পর যখন স্টাডি করতেছি তখন আমরা কিন্তু একটা ইনসাইট পেয়ে যাই মার্কেটের, যে মানুষজন এরকম ভাবে, যে ধরেন হচ্ছে কেন আপনি যদি ওই পণ্যের বা ওই সেবার সমজাতীয় আরো পণ্য বা সেবা মার্কেটে থাকে, তখন তো আপনার রিসার্চ টিম একটা অ্যাসেসমেন্ট পেয়ে যায়। তখন আমরা ওইটার ভিতরে ইনসাইট থেকে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বুঝতে পারি যে এটা আসলে কাজ করবে, এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। মানে এই জায়গাতে একটা প্রশ্ন আমরা আকরাম হোসেন ভাই প্রশ্ন রেখে যাই, এই যে ট্রায়ালের যে প্রসঙ্গ অথবা যে অ্যাসেসমেন্টগুলো বা অ্যাসেসগুলো আপনারা করে থাকেন বা টার্গেট পিপলের কাছ থেকে যে ফিডব্যাকগুলো নিয়ে থাকেন, সেগুলোকে আবার এক্সপেরিমেন্টের একটা হলো ইন হাউস এক্সপেরিমেন্টের তো একটা প্রসঙ্গ আছে। আপনাদের তো নিজেরও সন্তুষ্ট হওয়ার প্রয়োজন আছে, যেটা আসলে কতটা বাজারে সেটি জায়গা তৈরি করে নিতে পারবে। এই এক্সপেরিমেন্টের ডিজাইনগুলো অথবা কি স্ট্র্যাটেজি আপনারা ফলো করেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে সম্মানিত আলোচকের সাথে আলোচনা, বিজ্ঞাপন ভাষা ও কর্পোরেট সৃষ্টিশীলতা। আকরাম হোসেন ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে কোনো একটি বিজ্ঞাপন তৈরি করার প্রশ্নে আপনারা যে সিদ্ধান্তগুলো নেন কিংবা যে স্ক্রিপ্ট আপনারা তৈরি করেন, সেটা তো ইন হাউস একটা এক্সপেরিমেন্ট হয়, অর্থাৎ আপনাদের তো সন্তুষ্ট হতে হয়। সেই সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে কোন প্রক্রিয়াগুলো বা কোন উপায়গুলো আপনারা অবলম্বন করেন বা স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, যে জায়গাগুলোতে একটা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে আপনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসেন? আমাদের ক্ষেত্রে প্রসেসটা খুবই সিম্পল। আমরা হচ্ছে যখন হচ্ছে কাজটা করি তখন কিন্তু আমরা একটা ইনসাইটের উপর ভিত্তি করে করি, যেটা হচ্ছে হিউম্যান ট্রুথ কিংবা হিউম্যান ইনসাইট। সো যখন এবং হচ্ছে এটার জন্য একটা কিন্তু ডিফাইন টিজি থাকে, সো এবং সেটার বেসিসে আমাদের কিন্তু একটা টিজি ইন্টারেস্ট পয়েন্ট তৈরি করা থাকে, যে এই ইন্টারেস্ট, আমার এই টিজি এই জিনিস দেখে এই জিনিস করে। সো যখন আমার স্ক্রিপ্ট ওর কাজটা একটা ওইটার সাথে ম্যাচ করে, তখন বোঝা যায় যে এটা আসলে কাজ করবে। তারপরেও আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে যে আমাদের ইন্টারনাল যখন আমরা ক্লায়েন্টকে প্রেজেন্ট করবো ফাইনালি, আমাদের একটা বোর্ড আছে, আমরা হচ্ছে 5-7 জন সিনিয়র যারা আছে তারা বসি, হয়তো বা আমাদের 3টা অপশন থাকে, এর মাঝখানে আমরা কোন 2টা নিয়ে যাব সেটাও আমরা সিলেক্ট করে নিয়ে যাই। অ্যান্ড ওখান থেকে কিন্তু আমাদের যে জিনিসটা থাকে যে ক্লায়েন্টও কিন্তু আমাদের একটা পার্টনার। তো ও যখন হচ্ছে এরকম না যে আমি যা দিয়ে দিচ্ছি ক্লায়েন্ট সেটা নিয়ে নিবে, তো ওখানে হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি, তার মানে অসংখ্যবার সেটা রিভিউ হয় অসংখ্যবার সেটা, তার মানে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আপনারা কাজ করেন। এখন সেই অন্যান্য যে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং যে হাউসগুলো আছে বা বিজ্ঞাপন ইনস্টিটিউশনগুলো আছে, তার থেকে আপনাদের ভিন্নতা কোথায়? আমাদের হচ্ছে ব্র্যান্ড লাভ, ব্র্যান্ড ইকুইটি এবং সেলস, এইটার উপরে আমরা খুবই হচ্ছে ফোকাস করি, যেটা হচ্ছে অন্য এজেন্সিগুলো আসলে করে না। এছাড়াও আমাদের হচ্ছে গ্লোবাল কানেকশনের জন্য এবং হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমাদের যেটা করেছি, যে আমরা একটা স্ট্র্যাটেজিক টুলস ডেভেলপ করেছি, যে ফ্রেমওয়ার্কটা যেটা পপ ট্রান্সফরমেশন টুলস, ওইটা আমাদেরকে খুবই হেল্প করে, যে হচ্ছে আমাদের ওই জায়গাটাকে ডিফাইন করার জন্য খুব দ্রুত এবং এফেক্টিভ ওয়েতে আমরা করতে পারি। মানে আইডিয়া জেনারেশনের এই প্রসঙ্গটি আমরা পরে আরেকটি প্রশ্ন আছে, কিন্তু তার আগে এই বিষয়টি একটু আলোচনা করি, যে আমাদের চলচ্চিত্র বলুন অথবা বিজ্ঞাপনের ক্ষেত্রে ভাষা অন্য দেশের ভাষাকে ট্রান্সলেট করে ব্যবহার করে দেওয়ার একটা আছে, আবার হুবহু ব্যবহার করারও এক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগের প্রেক্ষাপটে আপনি কি বলবেন? এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কেন? মানে এটা আপনাকে বলছি না, আপনার মাধ্যমে বিশ্লেষণ শুনতে চাচ্ছি, যে আমাদের এখানে যারা বিজ্ঞাপন তৈরি করেন তাদের চিন্তা সৃষ্টিশীলতার দিক থেকে আমরা কি অন্য দেশ থেকে পিছিয়ে আছি? সত্যি কথা বলতে আমরা হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেকটা পিছিয়ে আছি, ইভেন হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ। 31 রকম ভাবে আপনার অ্যাডভার্টাইজিং এর হচ্ছে আপনার ক্যাটাগরি আছে, যেখানে হচ্ছে আপনার মানুষজন কাজ করে। আমরা কতটা প্রক্রিয়া ব্যবহার করি? আমরা 5-7টা বেতন এর বেশি করি না। আমরা হচ্ছে টিভি, যেখানে গ্লোবালি 31টা মাধ্যমে তারা হচ্ছে এটা তাদের ক্যাম্পেইনগুলোকে প্রচারণা করে। তো এখানে প্রবলেম হচ্ছে যে ওখানে আমাদেরই হয়তো বা আমাদের বাজেট থাকে না, আমাদের হচ্ছে টেকনোলজি ভাবে আমরা সেইভাবে আগাই নাই, সো এবং হচ্ছে ইচ্ছাটা মানুষের কম, যে হচ্ছে আমি একটু কষ্ট করব, সেটা কেন করব।
আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি একটা প্রজেক্ট করতেছিলাম, মানে দেওয়ার উদ্দেশ্যের নাম হচ্ছে বি বোর্ড। তো আইডিয়াটা ছিল এরকম যে হচ্ছে আমরা একটা বিল বোর্ডের মধ্যে মৌমাছির চাষ করব। সো এইটা করতে গিয়ে আমার হচ্ছে প্রায় 2 বছর সময় ব্যয় করতে হচ্ছে। আমি লোক পাচ্ছিলাম না, কেউ করতে রাজি হয় না, যে ভাই আপনার মধু লাগবে, মধু নিয়ে যান। কিন্তু তারপর আমি একজনকে পাইছি। আমরা কিন্তু হচ্ছে 3টা বিলবোর্ড তারপর বানাইছে, একটা জাহাঙ্গীরনগরে, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে, আর একটা হচ্ছে আপনার বোটানিক্যাল গার্ডেনে। এবং এটা পরীক্ষামূলক কাজ ছিল যে ওখানে আমরা বিলবোর্ডের পিছনে আপনার হচ্ছে মৌমাছির ঘর সেট করব, যেখানে এসে হচ্ছে ওর হচ্ছে হানি প্রডিউস করবে এবং সেই হানি দিয়ে আবার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এটা প্রমোশন করবে। কিন্তু এটা করতে গেলে আপনার হচ্ছে অনেক চড়াই উতরাই পাড়াইতে হয়েছে, যে কেউ রাজি হয় না, কিন্তু আপনাকে অনেক এফোর্ট দিতে হয়েছে। সো ওই জায়গাটা আপনার একটা বড় একটা প্রবলেম আছে। আর আরেকটা যেটা বললেন যে অন্য দেশে বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা তো এটা দেখি, আপনি নিশ্চয়ই তো এটা খেয়াল করেন, হুবহু নকল করে এটা আমিও দেখেছি। এটা আসলে আমার কাছে একদমই পছন্দের একটা ব্যাপার না। তবে আমার কাছে মনে হয় এটা হওয়ার পিছনে 2-3 রকমের কারণ আছে। একটা হচ্ছে আমাদের দেশে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা হচ্ছে স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তানের যে বিজ্ঞাপনগুলো আছে খরচ বাঁচানোর জন্য তারা বাংলা ডাবিং করে চালায়, যেটা আসলে গভর্নমেন্টের নীতিমালায় বন্ধ করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। কারণ এটা হচ্ছে দেশের কালচারের সাথে যায় না। সেকেন্ড যদি আমি বলি যে হচ্ছে আপনার কিছু মানুষজন আছে যে হচ্ছে ইন্সপিরেশনের নামে আপনার হচ্ছে বাইরের একটা বিজ্ঞাপন আমি দেখছি, আমি হচ্ছে সেটাকে করে ফেলতেছি। এটা একদমই ঠিক না, একদমই ঠিক না। এটা ইন্ডাস্ট্রির জন্য, কারণ আমার দেশের সেবা এবং প্রোডাক্টের তো এবং যারা ব্যবহার করবে সম্পূর্ণ ভিন্ন। আমার বিজ্ঞাপন হতে হবে আমার কালচার থেকে, আমার মানুষের জন্য, আমার ব্র্যান্ডের জন্য। আমি যদি আমার বিজ্ঞাপন আমার অডিয়েন্সকে টাচ না করতে পারি, সেটা কোনোভাবেই আসলে কাজ করবে না, বরং সেটা এক ধরনের চাপিয়ে দেওয়া হবে। এবং এই জায়গাতে আরেকটা বিরতিতে যেতে হবে। আকরাম হোসেন ভাই প্রশ্নটি রেখে যায়, 2টি প্রশ্ন। একটা হচ্ছে যে আইডিয়া জেনারেশনের একটি প্রসঙ্গ বলছিলেন, সেটা করার ক্ষেত্রে আপনারা কোন উপায়গুলো ব্যবহার করেন, কিংবা আপনাদের এই প্রতিষ্ঠানের যে সাংগঠনিক যে প্রক্রিয়া সেগুলো কি? পাশাপাশি এই যে বিজ্ঞাপন বলুন বা অথবা এই যে সৃষ্টিশীল কর্মের জায়গাতেও আমরা বিভিন্ন সময় সিন্ডিকেটের একটা তৎপরতা শুনি। এই সিন্ডিকেটের তৎপরতা তৈরি হলো কেন? বিশেষ করে যে কিছু লোক, একেবারে নির্দিষ্ট কিছু লোকই কাজ করছে, নতুনরা জায়গা পাচ্ছে না বলে নতুনরা অভিযোগ করেন। এই বাস্তবতা বা পরিস্থিতি কেন তৈরি হলো, এই প্রসঙ্গে আলোচনা শুনবো, তবে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে সম্মানিত আলোচকের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা, বিজ্ঞাপন ভাষা ও কর্পোরেট সৃষ্টিশীলতা। আকরাম হোসেন ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে এই বিজ্ঞাপন, এই যে জগতের যারা পুরাতন কাজ করছেন, অনেকদিন ধরে কাজ করছেন বা একেবারে অভিজ্ঞ হিসাবে পরিচিত, দেখা যাচ্ছে যে কয়েকজন মানুষের কাছেই কাজ বেশি আসছে অথবা তারাই কাজ করছেন। নতুনদের জন্য সুযোগ তৈরি হচ্ছে কতটা? ধরেন বাংলাদেশে যদি বড় এজেন্সিগুলো যারা আছে তারা 50-60 বছর ধরে আছে। সো একটা লিগেসি তো আপনার কাজ করে, তারা একটা পার্টিকুলার ব্র্যান্ডদেরকে আসলে সার্ভিস দিয়েছে। সো ওই জায়গা থেকে তাদের ক্লায়েন্ট বেস বেশি হবে, সেটা তো আসলে মানে স্বাভাবিক। বাট যে জিনিসটা হচ্ছে যে নতুনদের জন্য কিন্তু আসলে সুযোগ, যেটা হচ্ছে যে আমি মনে করি যে তৈরি হচ্ছে আপনার। কারণ হচ্ছে নতুনদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদেরকে খুব ভালো কাজ করতে হবে, এরকম কাজ করতে হবে যাতে করে হচ্ছে এটা নিয়ে কথা হয়, মানুষজন হচ্ছে এটাকে মনে রাখে, ক্লায়েন্ট যাতে আগ্রহ দেখায়। সো হচ্ছে এই জন্যই কিন্তু হচ্ছে ধরেন আমাদের 8 মাস বয়স হয়েছে, এর মধ্যে আমরা কিন্তু প্রায় 14টা ক্লায়েন্ট। সো এটা কিন্তু এরকম না যে হচ্ছে আমাদের দেখে চলে আসছে, আমাদের কাজ দেখে আসছে। সো আস্তে আস্তে করে নতুনরা যদি ভালো কাজ করে, শুধুমাত্র ভালো কাজ করে, তখনই হচ্ছে আপনার নতুনদের হচ্ছে গ্রো হওয়ার সুযোগ হবে। যারা নতুন তাকে এফোর্ট বেশি দিতে হবে সুযোগ। আরেকটা হচ্ছে যে এই যে পপ 5 এর আপনার যে প্রতিষ্ঠান, আপনারা আইডিয়া জেনারেট করার একটা প্রসঙ্গ বলেছিলেন, সেটা কিভাবে জেনারেট করেন আপনারা? যখন হচ্ছে আমাদের কাছে ব্রিফ আসে তখন কিন্তু আমরা জানি আসলে প্রবলেমটা কি। তো আমরা আসলে প্রথমেই যে জিনিসটা করি, সেই প্রবলেমটার সলিউশন করার চেষ্টা করি, যে এটার সলিউশন কি, সেইটা আমাদের একটা ওয়ান অফ দ্য মেথড। সেকেন্ড যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা টিজি ইন্টারেস্ট ধরে ওখানে কোনো সলিউশন আছে কিনা সেটা আমরা দেখি। আর আইডিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে কালচারটাকে
প্রোডাক্ট গ্রোথ এবং বেশি কালচারকে প্রাধান্য আমরা দিয়ে বেশি থাকেন। প্রাধান্য দিয়ে থাকি। বেশি প্রাধান্য, এবং সেক্ষেত্রে এই বিজ্ঞাপনে সবসময় একটা বলা হয়, আপনি আরো ভালো জানেন, আপনি এই অঙ্গনের মানুষ, সেটা হলো যে গণমানুষের ভাষা ব্যবহার করা। সেই জায়গাতে কি কি হোঁচট খেতে হচ্ছে আপনাদেরকে? নীতিমালা তো একটা আছে আপনার, সো ওই নীতিমালার জন্য কিন্তু কেউ মানে বলে তো মনে হয় না। মানতে হয়, অনেক কমপ্লাইন ইস্যু আছে আপনার। আপনি যখন হচ্ছে মাল্টিন্যাশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তখন ওইটা না মানলে সমস্যা। বিজ্ঞাপনের যারা অ্যাক্টর থাকেন বা অ্যাক্ট্রেস থাকেন বা ক্যারেক্টার থাকেন, যেভাবে ক্যারেক্টার বললেই সবচেয়ে ভালো, যে তাদের যে অঙ্গভঙ্গি সেটা শোভন অশোভন এর যে একটা মানদণ্ড যে ঠিক করে দেয়, সেটা কি নীতিমালাই ঠিক করে দিচ্ছে, নাকি কারো এটি চোখে পড়লে হাইকোর্টে কোনো একটি রিট করলে তার জায়গা থেকে আবার আইনগতভাবে মোকাবেলা করতে হয়? আমরা যখন কাজ করি এজেন্সি এবং পূর্বেই একটা সতর্কতা থাকি যে না এটা করলে এটা প্রবলেম হতে পারে, এটা করলে এটা প্রবলেম হতে পারে, এটা একটা ফ্ল্যাগ রেজ করার ব্যাপার থাকে। সো এইটা হচ্ছে, এবং হচ্ছে ক্লায়েন্টেরও একটা ব্যাপার থাকে যে হচ্ছে আমরা হচ্ছে এরকম যাব না, মানে আমাদের কর্পোরেট একটা কালচার আছে, আমরা এই ধরনের ড্রেসে যাব না, আমরা হচ্ছে এই ধরনের মানুষজনে যাব না, শব্দ ব্যবহার করব না, সেটাও কিন্তু নির্ধারণ করা থাকে। সো হচ্ছে ওর বাইরেও কিন্তু আমাদের যাওয়ার কোনো সুযোগ থাকে না। একটু অ্যাচিভমেন্টের জায়গাটা একটু শুনতে চাই, যে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে যেগুলো শুনে অন্যরা অনুপ্রাণিত হবে। আমি পপ 5 এর কথাই বলি। মানে পপ 5 তো শুরু হলো হচ্ছে 8 মাস, এর মাঝখানে আমরা হচ্ছে কয়েকটা ভালো প্রজেক্ট করেছি। মানে আমরা যেটা নিয়ে প্রাউড ফিল করি, ওয়ান অফ দ্য প্রজেক্টের নাম হচ্ছে আপনার প্লট ফার্মিং। একটু যদি প্রজেক্টটাকে বলি তাহলে হচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন, কিংবা অডিয়েন্সরা বুঝতে পারবে যে ব্যাপারটা আসলে কি। সেটা হচ্ছে যে হাউজিং প্রজেক্টগুলো যদি দেখেন ঢাকা শহরের আশেপাশে অনেক জমি অ্যাকোয়ার করে রাখছে, এবং হচ্ছে মানুষজন অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে এখানে কিনে রাখছে, এবং হচ্ছে সেই জমিগুলো হচ্ছে খালি পড়ে আছে, আপনার কোনো প্রোডাক্টিভিটি হচ্ছে না। অথচ আমাদের দেশে ফুড ক্রাইসিস আছে, আমাদের ল্যান্ডলেস ফার্মার আছে। সো আমরা এরকম একটা প্রজেক্ট করেছি যেখানে হচ্ছে এই হাউজিং প্রজেক্টের জমিগুলা আমাদের হচ্ছে ল্যান্ডলেস ফার্মারদের কাছে বর্গা চাষি ফরম্যাটে দিয়ে দিছি, যেখান থেকে হচ্ছে আপনার ফার্মার হচ্ছে 50% এবং জমির মালিক 50%। তো এটাতে যেটা সুবিধা হয়েছে, জমির মালিক তো ইনভেস্ট করে, ওখানে যায়ও না, ভাবে যে আমার কোনো কিছু আসতেছে না, সেটা একটা এগ্রিমেন্ট করার মাধ্যমে সেটা হয়ে থাকে, এগ্রিমেন্টের মাধ্যমে আছে। সো এর মাঝখানে ওনারা কিন্তু জমির মালিকও ফসল পাচ্ছে। সো হচ্ছে কিছু লাউ পাইলো, কিছু সবজি পাইলো, কখনো কিছু ধান পাইলো, একটা রিলেশনশিপ তৈরি করা। এছাড়া আর কি উল্লেখযোগ্য কাজ? এর আরেকটা আমরা হচ্ছে কাজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল শহীদ মিনার নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। সেটা একটু টেকনোলজি বেস কাজ। সেটার আইডিয়াটা যেটা ছিল যে বাংলাদেশে প্রচুর বিদেশি এখন লোকজন থাকে, এবং হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা বিদেশি হয়েছে, জীবনে শহীদ মিনার দেখা নাই। সো যেহেতু হচ্ছে এখন ডিজিটাল যুগ এবং হচ্ছে সেটা সম্ভব, তা আমরা ঢাকার সেন্ট্রাল শহীদ মিনারকে আপনার গেমের মতো করে আমরা হচ্ছে একটা ইন্টারফেস ডেভেলপ করছি, যেখানে হচ্ছে দেশের বাইরে থেকে কিংবা হচ্ছে যারা হচ্ছে ডিসেবল পিপল, ভিড়ের জন্য যেতে পারে না, তারা ভার্চুয়ালি শহীদ মিনারকে এক্সপিরিয়েন্স করতে পারছে। যে সব দেশে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা থাকে, তারা সবাই হচ্ছে এটা এক্সপিরিয়েন্স করেছিল এবং তারা শেয়ার করেছে। কোন অ্যাওয়ার্ডের প্রসঙ্গে কিছু উল্লেখ করবেন? কোন অ্যাওয়ার্ড? পপ, আমার যদি বলি যে বাংলাদেশকে, আমার পার্টিকুলার আমার টিমটাকে বলে যে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং টিম। আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এসেছে তার হচ্ছে সিংহভাগেই হচ্ছে আমার টিমের অর্জন। যেমন ক্যান লায়ন, আপনার হচ্ছে স্পাইকস, এফিস অ্যান্ড আদার্স, যা যা ম্যাস্টার্স, অ্যাডফেস, সব জায়গাতেই আপনার আমাদের অ্যাওয়ার্ড ছিল। কিন্তু পপ 5 এর ক্ষেত্রে যদি বলি, 8 মাসের মধ্যে আমাদের অর্জন হচ্ছে আমরা অ্যাড ফোরামে হচ্ছে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এবং রিসেন্টলি আপনার 2 দিন আগে আপনার রেজাল্ট প্রকাশ হয়েছে ম্যাস্টারে। তো আমাদের 2টা প্রজেক্ট হচ্ছে আপনার ওখানে 6টা ক্যাটাগরিতে আপনার শর্ট লিস্ট হয়েছে, ফাইনালিস্ট হয়েছে। সো এইগুলাই একটা আপনার অ্যাচিভমেন্ট হিসেবে বলা হচ্ছে। এছাড়াও হচ্ছে আমাদের টিমের মেম্বার থেকে আমাদের লাইক গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টরস সবারও নানা ধরনের উদ্যোগ আছে, নানা ধরনের উদ্যোগ আছে। আপনার টিম এবং আপনাকে আপনার প্রতিষ্ঠান পপ 5 এর জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।